কিভাবে? বড় হওয়া আগে, তারপর বুঝবি। বেলা আরও প্রশ্ন করতে চাইল, কিন্তু নাক দিয়ে যেন সমুদ্র গড়িয়ে পড়তে চাইছে। শিরশির করছে ভেতরে, জোরে টান নিবে এমন সময় দিগন্ত ওর দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, দিন দিন বড় হওয়ার জায়গায় লেদা হচ্ছিস। সব তোর বাপের দোষ। মানুষ করতে পারছে না তোকে। বেলা হাত বাড়িয়ে টিস্যুটা নিয়ে শান্ত করলো অবাধ্য নাকটাকে। কাঁদছে মনের কষ্টে, এজন্য চোখ দিয়ে পানি পড়ছে ঠিক আছে, কিন্তু নাক দিয়ে কেন পড়বে? সরল বেলার মাথায় এ প্রশ্ন বহুদিনের, কিন্তু কখনো কাউকে বলেনি। বাড়ির কান্নার আওয়াজ এসে লাগলো রহমানের কানে, তাও তাকালো না মেয়ের দিকে, চোখ মুখ শক্ত করে রেখেছে। হাত উঠিয়ে বাণীর হাত দিহানের হাতে দিতে চাইলেও পারল না। বাণীর কান্না রহমানের পিতৃহৃদয়কে হার মানালো। মেয়ের দিকে ঘুরে মেয়ের মাথাটা সস্নেহে বুকে আগলে নিল। চোখ জোড়া লাল হয়ে আছে, নরম স্বরে বলল, এত কাঁদতে নেই বড় আম্মা, আপনি আমার বুঝদার বাচ্চা। আপনার কাছে অবুঝের না এভাবে চোখের পানি ফেলার আশা রাখি না আমি। কেন কাঁদছেন? বিয়ে হয়েছে বলে কি আব্বু আপনার হাত ছেড়ে দিয়েছে? কখনোই না। আব্বু সব সময় আপনার পাশে ছায়ার মতো আছে। বরং আব্বু আপনার পাশে আব্বুর চেয়ে শক্ত একটা হাত ধরিয়ে দিয়েছে। এখন আব্বুর চেয়েও আপনার স্বামী আপনার বড় ছায়া। বোকার মতো কাঁদলে চলবে? রহমানের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনল বাণী। কান্নার বেগ থামলো, কিন্তু চোখের পানি বাদ মানছে না, গড়িয়ে পড়ছে এই অবাধে। রহমান আর রাসেল দু ভাই বাণীর দুহাত ধরে দিহানের হাতে ধরিয়ে দিল। দিহান সযত্নে নিজ হাতদ্বয়ের মাঝে বাণীর হাত আগলে নিল। রহমান আর রাসেল কিছু বলতে চাইল, কিন্তু দিহান থামিয়ে দিল ওদের। হালকা হেসে বলে উঠল, ওর সম্পূর্ণ খেয়াল রাখা আমার দায়িত্ব। ওর পুরোটাই পালন করার 100 ভাগে চেষ্টা করব আমি। ওর ভালো খারাপ সব সময় ওর পাশে পাবে আমাকে। চিন্তা করবেন না আপনারা, শুধু মন ভরে দোয়া দেন আমাদের দাম্পত্য জীবনের জন্য। প্রশ্নোত্ত চিত্তে হাসল দু ভাই। তারপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বাণীকে নিয়ে রওনা দিল সবাই। এক এক করে বরযাত্রীর সব গাড়িগুলো চলে যেতে লাগলো। অবশেষে বাইকগুলো যাওয়ার পালা এখন। রহমান দিগন্তের কাছে এসে সাবধান গলায় বলল, আস্তে ধীরে বাইক চালাবে বাবা, আর বেলাকে দেখে রেখো। ছোট করে জবাব দিল দিগন্ত। হুম। পরপরই ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করতেই শাড়ি পরিহিত মিতালির একটা সুন্দর ছবি দেখা দিল। রহমান আরও একবার সাবধানী বাণী আওড়ে ভেতরে চলে গেল। দিগন্তের পাশ কেটে একে একে সব বাইকগুলো ছুট লাগালো। রায়হানও দিগন্তকে আসতে বলে চলে গেল। বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে। দিগন্তের ফোন এখনও বাজছেই, কেটে যাবে এমন মুহূর্তে ধরে ফেলল। কানে চেপে ধরতেই মিতালির চিহ্নিত কণ্ঠস্বর ভেসে এলো, বড় ভাইজান তো মনা আর ওর মেয়েকে নিয়ে সেই ঘন্টা দুয়েক আগে বেরিয়ে এসেছে। দিগু, আজ নাকি ওরা থাকবে এখানে। হুম। অস্থির হলো মিতালির কণ্ঠস্বর। তাহলে তুই কি করবি? বাড়ি আসবি না আজ? না। এটার কি খুব প্রয়োজন আছে? তোর বাড়ি তুই আসবি না? সকাল থেকে তো কিছু খাসনি, ওখানেও যে মুখে কিছু তুলিসনি তা আমি ঢের জানি। চিন্তা নেই, খেয়ে নিব। হতাশার শ্বাস ফেলল মিতালি, ধীর আওয়াজে বলল, বেলা। কানে ফোন ধরে রেখেই চোখ ঘুরিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত। আস্তে করে বলল, আছে। ও তো আজ রাতটাই আছে এ বাড়িতে। ও থাকবে অথচ তুই থাকবি না? না। আচ্ছা বুঝেছি, রাত হচ্ছে অনেক, ওকে নিয়ে আয় তাড়াতাড়ি। হুম। বলে কেটে দিল ফোন। তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে বাইক স্টার্ট দিল। বেলাকে বলল উঠে বসতে। বেলা বসলো ঠিকই, মাঝে এক হাত ফাঁকা রেখে বসলো। মিররের বেলার কাহিনী দেখে পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে ধমকে উঠল দিগন্ত। শেষ মাথায় গিয়েছিস কেন? পড়ে যাওয়ার শখ হয়েছে? এগিয়ে আয়, ভালোভাবে ধরে বস। বেলা সোজা দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। ভ্রু গুটালো দিগন্ত। কেন? আব্বু বলেছে ছেলেদের থেকে দূরে বসতে। ঠিকই বলেছে, ছেলেদের থেকে দূরেই থাকতে হবে বেলাকে। তাই দিগন্ত বলল, হুম, ঠিক বলেছে তোর বাপ। এখন ঠিকভাবে ধরে বস।
বেলা টুকুর টুকুর চোখে তাকালো দিগন্তের দিকে। এ আবার কেমন কথা? ঠিক বলেছে বলে আবার ছেলেদের কাছে বসতে বলছে? সরল গলায় প্রশ্ন করলো। কিভাবে বসবো মানে? আপনি কি ছেলে না? আপনাকে ধরে বসবো মানে? বেলার কথা কর্ণঘুরে স্পর্শ করতে আকাশের দিকে মুখ তুলে তাকালো দিগন্ত। একটা লম্বা শ্বাস টেনে গমগমে গলায় বলল, সেটা বুঝবি একদিন। তোর বাপ ঠিক বললেও সেটা অর্ধেক ঠিক বলেছে। সব ছেলেদের থেকে দূরে থাকবি, কিন্তু আমি অনেক ভালো মানুষ, তাই আমার থেকে দূরে থাকার প্রয়োজন নেই। এ কথা বলতে ভুলে গিয়েছে। নিয়ে আমি বলে দিলাম। এরপর তোর ওই মুখ থেকে যদি একটাও শব্দ বের হয়েছে তাহলে রাস্তায় ধাক্কা মেরে ফেলে চলে যাব। ঠোঁট উল্টালো বেলা, হালকা এগিয়ে এলো। দিগন্ত দিল আরেকটা রাম ধমক। ওর ধমক শুনে টুস করে এগিয়ে এলো বেলা। মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব এখন। তারপর এক হাত আস্তে করে দিগন্তের ঘাড়ে রাখলো। দেখলো সব কিছুই দিগন্ত। তারপর এক টানে ছেড়ে দিল বাইক। জোর গতিতে বাইক চালিয়ে কিছুক্ষণের মাঝেই তালুকদার বাড়ির সামনে এসে থামলো দিগন্ত। বেলা নামলো বাইক থেকে। দিগন্ত ভারী গলায় বলল, যা ভেতরে যা, সোজা মনির কাছে যাবি আগে। আপনি যাবেন না? না। কেন? সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলো বেলা। কেন? ভালো লাগলো দিগন্তের, কিন্তু প্রকাশ পেল না। বিরক্তি ভাব নিয়ে বলল। তোকে এত বলতে হবে কেন? বেলা আবারও মুখ খুলতে নিয়েছিল, কিন্তু থেমে গেল, কারণ রায়হানের বাইক দিগন্তের পাশে এসে দাঁড়িয়েছে। হুট করে রাগ নাকের ডগায় চলে এলো বেলার। কিছু না বলে মুখ ভেটকিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল বাড়ির ভেতর। বেলার কাজে অবাক হলো রায়হান। বিস্মিত গলায় বলল, কি হলো বলতো? বেলা এভাবে চলে গেল কেন? রায়হানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল দিগন্ত। তেসরা গলায় বলল, ওকে বলেছিলাম তোর প্রেমিকা আছে। মাথায় হাত পড়ল রায়হানের। দিগন্তের দিকে চোখ পাকিয়ে তাকালো। শালা হারামজাদা, বাচ্চা মেয়েটার মন ভেঙেছিস, আর আমি এখন জানলাম নির্ঘাত বদদোয়া দিয়েছে আমাকে। শালা তোদের এগুলোর জন্যই এখনো বিয়ে হয় না আমার। চোখ মুখ কুচকালো দিগন্ত। বাইক স্টার্ট দিতে দিতে বলল, ফালতু কথা ছাড়, চল এখন থেকে তাড়াতাড়ি। দম বন্ধ লাগছে আমার। দীর্ঘশ্বাস ফেলল রায়হান। ভারী গলায় বলল, মনের কথা বলতে চেয়েছিল আমার সাথে। স্টপ, বিরক্ত আমি। পরিবেশটাই সহ্য হচ্ছে না। বলেই বাইক ছাড়ল দিগন্ত। ওর সাথে সাথে রায়হানও বাইক ছাড়ল। দুটো বাইক একসাথে ধুলো উড়িয়ে চলে গেল শোষ গতিতে। গভীর রাত হয়েছে, চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। রাতের ঠান্ডা বাতাস বইছে আস্তে আস্তে। মাথার উপরে আকাশটাতে একটা গোলাকার বড় চাঁদ দাঁড়িয়ে আছে। ওর আলোয় মৃদু আলোকিত চারপাশ। মিটিমিটি তারাগুলো জ্বলছে। এমন একটা মনোমুগ্ধকর পরিবেশের মাঝে বিশাল বড় একটা ফাঁকা মাঠে দুটো বাইক দাঁড়িয়ে। বাইকের সাথে হেলান দিয়ে ঘাসের উপর বসে আছে রায়হান আর দিগন্ত। দুজনেই হাতেই ধোয়া ছাড়ানো সিগারেট। দুটো নেশাখোর সিগারেট ফুঁকছে আপন মনে। এই ফাঁকা পরিবেশের মধ্যে সিগারেটে একটা টান দিয়ে রায়হান বলল, রিহানকে ফোন লাগা। ঘাড় ফেরালো দিগন্ত। ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কেন? বেটা হয়তো এতক্ষণে রুমে চলে গিয়েছে বউ নিয়ে। গেলে যাবে, তাতে তোর কি? কিছুই না, একটু চেয়ার আপ দিই শালাকে, এই আর কি। ঠোঁট বাঁকালো দিগন্ত। ফোন বের করে দিহানের নাম্বার ডায়াল করলো। একবার বেজে কেটে গেল, ধরল না। কিছুক্ষণ পর আবার রায়হান ওর ফোন থেকে ফোন দিল। শেষের দিকে গিয়ে রিসিভ হলো ফোন। রিসিভ হতেই রায়হান দিগন্তকে কথা বলার সুযোগ না দিয়ে ফট করে বলল, কিরে দিহিল্লা, কোথায় এখন? মাত্র রুমে এসেছে দিহান। বাণীর সাথে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। মাঝে পথেই ফোন বাজলো। রায়হানের নাম্বার দেখে কানে তুলেই বোকা বনে গেল। বিছানার উপর ঘোমটা টেনে বসে থাকা বাণীর দিকে চেয়ে অবাক গলায় উত্তর করল দিহান। মাত্র ঘরে এসেছি। পাশ থেকে দিগন্ত রাশভারী গলায় বলল, এত তাড়াতাড়ি? কোথায় তাড়াতাড়ি, রাত 1টা বাজতে চললো। রায়হান ঠোঁট কামড়ে হাসি আটকালো। দুষ্টুমি ভরা গলায় বেশ ভাব নিয়ে বলল। কি করবি এখন? রায়হানের প্রশ্নে ভাবাচাকা খেলো দিহান। আশ্চর্য গলায় বলল, বিয়ের রাতে মানুষ কি করে ভাই? যা করে তাই।
দিগন্ত আর রায়হান একে অপরের দিকে তাকালো। দুজনের চোখ মুখে জুড়ে দুষ্টুমির ছড়াছড়ি। রায়হান এক চোখ মারল, দিগন্ত ঠোঁট কামড়ে ধরে কুটিল হাসলো। দুজনেই হাই ফাইভ দিয়ে গলা ছেড়ে গান ধরল একসাথে। पगलू थोड़ा सा कर ले रोमांस हो জমবে 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 এ মস্তি আরো জমবে নামবে যখন নামবে রাতের মায়া নামবে আজ মনেতে জাগছে আশা চাইছে তোর ছোঁয়া প্রেম সুখেতে মন হারালে যাই রে প্রেম পাওয়া পাগলু थोड़ा सा कर ले रोमांस पगलू थोड़ा सा कर ले रोमांस पगलू थोड़ा सा कर ले रोमांस। এদিকে কান থেকে ফোন নামিয়ে ভ্যাবলার মতো ফোনের দিকে চেয়ে আছে দিহান। মনে মনে ভাবলো দুটোর মাথা গিয়েছে। অতঃপর ফোনটা অবহেলায় সারাদিন পড়ার টেবিলের সাথে আঠার মতো লেগে আছে বেলা। বাণীর বিয়ের 1 সপ্তাহ হতে গিয়েছে। বেলার হাতে আর মাত্র 4 দিন বাকি, তারপর এসএসসি শুরু। সারাদিন অনেক পড়েছে, এখন প্রায় বিকেল হয়ে এসেছে। গভীর মনোযোগ দিয়ে পড়ছে বেলা। এর মাঝে চোরার দৃষ্টিতে চারপাশে চোখ বুলাতে বুলাতে আস্তে করে বেলার রুমে আসলো বৃষ্টি। বেলার টেবিলের কাছে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল বেলা। সারাক্ষণ সুন্দরভাবে সেজে গুজে বেড়ানো বৃষ্টির চেহারার অবস্থা কেমন বিশ্রী হয়ে গিয়েছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কেমন পাগলের ন্যায় ঠেকছে। চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে। বৃষ্টি হড়বড়িয়ে বেলার হাত টেনে ধরে ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিল। ফিসফিসিয়ে বলল, এটা এই কাগজটা নিয়ে বড় রাস্তার মোড়ে যাবি এখন। আমার এক বন্ধু অপেক্ষা করছে, ওর হাতে দিবি এটা। বৃষ্টি আপা, এতে কি আছে? মনে মনে ক্ষোভ হলো বৃষ্টির, কিন্তু বাহিরে নরম থাকলো। এখন বেলাকে কিছু বলা যাবে না, না হলে নিজের কাজ হবে না যে। এটাতে আমার প্রয়োজনীয় বিষয়গুলো নোট করা আছে। আমার ফ্রেন্ড এসেছে, আমাকে তো আব্বু বের হতে বারণ করেছে, না হলে আমি দিয়ে আসতাম। যা না বেলা, একটু তাড়াতাড়ি যা, আমার ফ্রেন্ড তোকে চেনে। তুই শুধু মোড়ের কাছে গেলেই হবে। বোকা বেলা ভাবলো হয়তো আসলেই আবার পড়াশোনার জন্য প্রয়োজনীয় কিছু আছে এতে, তাই বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা, আমি একটু পরে যাব। বৃষ্টির মন চাইছে বেলার গলা চেপে ধরতে। বাড়িতে কেউ নেই এখন, এটাই সুযোগ। আর এই মেয়েটা নাটক করছে। শক্ত গলায় বলল বৃষ্টি। না, পরে না, এখনই যাবি তুই। কিন্তু কেমন করে যেন গর্জে উঠল বৃষ্টি। বেলার দিকে হিসিয়ে বলল, যেতে বলেছি মানে যাবি, এক্ষুনি যাবি, যা বলছি। বৃষ্টির এরকম অস্বাভাবিক আচরণে ভয়ে কুঁকড়ে গেল বেলা। চেয়ার থেকে উঠে রুমের বাহিরে ছুটে এলো। বাড়িতে কেউ নেই, সবাই হাসপাতালে গিয়েছে। বেলার দাদি হুট করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তাই বাড়িতে এখন শুধু ও আর বৃষ্টি আছে। ভয়ে থরথর করে কাঁপছে বেলা। হাতের মুঠোয় থাকা কাগজটা এক পলক দেখে নিয়ে বাহিরের দিকে পা বাড়ালো। উদ্দেশ্য বড় রাস্তার মোড়ে গিয়ে একটা বৃষ্টির ফ্রেন্ডের হাতে দিবে। এটুকুর জন্য কেমন করলো বৃষ্টি ওর সাথে। ছোট মনটাকে বোনের জন্য অনেক অভিমান জমে আছে বেলার। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে এলো মোড়ের কাছে। এক জায়গায় দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো, কিন্তু অপেক্ষারত কোনো মানুষ নজরে এলো না। হঠাৎ পেছন থেকে একটা ছেলে ডাকলো ওর নাম ধরে। বেলা চকিত সেদিকে তাকালো। তৎক্ষণাৎ ভয়ে দুটো শুকনো ঢোক গিলল। এই লোকটা বৃষ্টি আপার ফ্রেন্ড। দেখতে তো কেমন বিশ্রী লাগছে, কেমন যেন মাতাল গুন্ডা প্রকৃতির লোকটা। গলায় ইয়া বড় বড় মালা ঝুলছে, মুখের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে রেখেছে, সাথে ইয়া বড় বড় চুল। এটা দেখতেই কেমন গা গোলাচ্ছে বেলার। লোকটা আবারও খ্যাস খ্যাস গলায় বলল, তুমি বৃষ্টির বন্যা? জি। লোকটা কেমন নজরে যেন তাকালো বেলার দিকে। ভালো লাগলো না ওর। গুটিয়ে নিল নিজেকে। হাত বাড়িয়ে কাগজটা এগিয়ে দিয়ে বলল, এই যে বৃষ্টি আপা দিয়েছে। এদিকে লোকটা লোভাতুর চাহনি দেখছে বেলাকে। বেলার এগিয়ে দেওয়া হাতটা ইচ্ছাকৃতভাবে স্পর্শ করে কাগজটা নিল। ছিটকে হাত সরিয়ে নিল বেলা। লোকটা একদম ভালো লাগছে না ওর। কোনো কথা না বলে পিছু ঘুরে চলে যেতে চাইলে সামনে আরো দুটো ছেলে এসে দাঁড়ালো। ভয়ে বেলার কলিজা শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, সরে দাঁড়ান, আমি যাব।
ছেলেগুলো কেমন বিকৃতভাবে হাসলো। বেলার কানে খুব নোংরা লাগলো হাসির আওয়াজ। হাঁসফাঁস করতে করতে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। মানুষজন খুব একটা নেই। আজ শ্রমিক দিবস, দোকানপাট সব বন্ধ, সাথে গাড়ি ঘোড়াও চলছে না তেমন একটা। বেলার মন কেমন কু ডাকছে। পেছন ফিরে বৃষ্টির ফ্রেন্ডটার দিকে তাকালো। ভয়ার্ত গলায় বলল, ভাইয়া আমাকে একটু বাড়িতে এগিয়ে দেবেন? ওই ছেলেগুলো কেমন পথ আটকে দাঁড়িয়ে আছে। যার কাছে সাহায্য চাইলো বেলা, সেই যে ওদের এনেছে এটা তো বোকা বেলা জানে না। কাঠি দিয়ে দাঁত গুঁতোতে লোকটা বলল, আ তোমার মতো একটা খাসা মেয়েকে এত দেরি করে পাঠালো বৃষ্টি? কি বলছেন ভাইয়া? পেছনের ছেলে দুটো বেলার কাছে এসে খুব বিশ্রী শব্দ উচ্চারণ করলো, যেগুলো বেলার কানে বিষের ন্যায় ঠেকলো। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি। একজন বলল, বুঝোস না কি বলে? তুই মাটা হবি সুন্দর, আজ রাতে আমাকে পার্টি হবে। আরেকজন বলল, হ ভাই, আগে কিন্তু আমাকে বাদ দিবেন, তারপর ওরে কালাবাড়িতে দিয়ে আসবেন। দেখলেনি তো, লোভ লাগছে ভাই, শালাটা কি সুন্দর। সবার কথার মানে না বুঝলেও শব্দগুলো যে খারাপ সেটা ঠিকই বুঝতে পারছে বেলা। পালানোর জন্য ছুটতে গেলেও পারল না। পেছন থেকে একজন ওর হাত ধরে আটকালো। ছটফট করতে লাগলো বেলা। মুখ খুলে চিৎকার করে চাইলে আরেকজন ওর মুখের সামনে একটা কাগজ ধরল। অচল হয়ে গেল বেলা। শরীরের ভর ছেড়ে দিল। ধপ করে শব্দ তুলে পড়ে গেল মাটিতে। শরীর একদম অবশ হয়ে গিয়েছে। চোখ দুটো জোড়া লাগানোর আগে দূর থেকে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। তারপর আর চোখ খুলে রাখতে পারল না। দু চোখের পাতা এক হয়ে গেল। ধরণী গাত্রে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। রাসেল পাটোয়ারি রিনা পাটোয়ারিকে নিয়ে মাত্র বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। হাসপাতালে বেলার দাদির কাছে এখন রায়হান আর আমেনা আছে। বাড়িতে দুটো মেয়েকে একা রেখে গিয়েছে, তাই রিনাকে বাড়িতে রাখতে এসেছে রাসেল। সবার জন্য খাবার নিয়ে আবার হাসপাতালে যাবে সে। রান্না বান্না করা হয়নি তেমন। রিনা পরনের পোশাক পাল্টে গলা ছেড়ে ডাকলো বেলাকে, কিন্তু কোনো সাড়া পেল না। রাসেল স্ত্রীকে রান্না শুরু করতে বলে বেলার রুমের দিকে গেল। তবে যাওয়ার আগে বৃষ্টির কাছে গিয়ে দেখলো ঘুমিয়ে আছে। বাড়ির তিনটা মেয়েই রাসেলের খুব আদরের। নিজের সন্তান নেই, তাতে ওর আফসোস হয় না খুব একটা। ছোট আব্বুর অন্তঃপ্রাণ 3 মেয়ে আছে তার, কিন্তু বড় হয়ে বৃষ্টিটা কেমন যেন হয়ে গেল। কারো সাথেই ঠিকভাবে মেশে না। বৃষ্টির পাশে বসলো রাসেল। নীরবে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। বৃষ্টি ঘুমিয়েছে ভেবে আর কিছু খেয়াল করলো না। বেলার রুমের দিকে গেল। রুমে ঢুকে চারপাশে চোখ বুলালো, কিন্তু কোথাও নেই বেলা। পড়ার টেবিলে বই খাতা পড়ে আছে। কয়েকবার ডাকলেও কোনো সাড়া নেই। ওয়াশরুম রুমের সাথে ফুল গাছে ভর্তি ছোট বেলকনিটা দেখলো, পেল না। কেমন যেন খটকা লাগছে রাসেলের মন। তড়িঘড়ি করে পুরো বাড়ি খুঁজলো। আশপাশের কয়েকটা জায়গায় খুঁজলো, কোথাও নেই বেলা। রাসেলের বারবার উপর নিচে যাওয়া দেখে রান্নাঘর থেকে বের হলো রিনা। রাসেলের চোখ মুখ কেমন শুকনো লাগছে। রিনা ভাবলো হয়তো মাকে নিয়ে রাসেল চিহ্নিত অনেক। স্বামীর কাছে গিয়ে বলল, আম্মারে নিয়ে আপনি কি খুব চিন্তা করছেন? এখন তো আম্মা আগের থেকে ভালো আছে, সুস্থ হয়ে তাড়াতাড়ি, এত চিন্তা করবেন না। রাসেল স্ত্রীর দিকে ভয়ার্ত গলায় তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বেলাকে কোথাও পাচ্ছি না। পুরো বাড়ির আশপাশ সব জায়গায় খুঁজলাম, নেই ও। ও তো কাউকে কিছু না বলে বাইরে যাওয়ার মেন। চমকে উঠল রিনা। বাড়িতে আসার পর থেকেই বেলাকে ডাকছে, কিন্তু কোনো সাড়া নেই। কোনো কথা না বলে রাসেলকে পাশ কাটিয়ে বেলার রুমের দিকে ছুটল। সব কিছু চেক করলো আবার। তারপর বৃষ্টির কাছে গিয়ে ওকে জোরে জোরে ডাকতে লাগলো। অনেক ডাকাডাকির পরও ঘুম ভাঙলো না বৃষ্টির। অবাক হলো রিনা, এত ডাকার পরও মানুষ কিভাবে ঘুমিয়ে থাকতে পারে। কেমন যেন কু ডাকছে মন। পাশের টেবিল থেকে পানির জগটা হাতে নিতে গিয়ে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে রাসেলও দৌড়ে এলো রুমে। টেবিলে পড়ে থাকা ঘুমের ওষুধের পাতাটা হাতে তুলে নিয়ে কাঁদতে লাগলো। বুঝতে বাকি নেই বৃষ্টি কেন উঠছে না এত ডাকাডাকির পরও। রাসেল আসতেই রিনা আহাজারি করে বলল, বৃষ্টি যে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে,
কত কিলো ছিল তা তো আমি জানি না। ওগুলো তো আম্মার ওষুধ, ভাবি খাওয়ায় প্রতিদিন। মেয়েটাকে বাঁচাবো গো। দিশেহারা হয়ে পড়ল রাসেল পাটোয়ারি। কি করবে না করবে মাথা কাজ করছে না। কোনো মতে রহমানের নাম্বার ডায়াল করে ওকে ফোন লাগালো। শর্টকাটে বলল বৃষ্টি সুইসাইড করেছে আর বেলাকে খুঁজে পাচ্ছে না। সব শুনে রহমানের মাথায় আকাশ ভেঙে পড়ল। একপাশে মা আর একপাশে 2 মেয়ে, কোন দিকে যাবে? রাসেল আর রিনাকে বলল বৃষ্টিকে নিয়ে এক্ষুনি হাসপাতালে আসতে। তাই করলো তারা। আসার সময় বাড়ির গাড়ি নিয়ে এসেছিল। দুজনেই বৃষ্টিকে ধরাধরি করে গাড়িতে আনলো। রাসেল ড্রাইভিং সিটে বসে তাড়াহুড়া করে গাড়ি স্টার্ট দিল। পেছনে বৃষ্টির কোলে মাথা নিয়ে ওকে ডাকছে আর কাঁদছে রিনা। কিছুক্ষণের মাঝেই হাসপাতালে পৌঁছে গেল। রহমান আর আমেনা মেয়ের কাছে এসে আসলো তৎক্ষণাৎ। আমেনা মেয়েকে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো। নারী ছেঁড়া ধন কিনা ওর সামনেই পড়ে আছে নিথর হয়ে। রহমান আমেনাকে সরিয়ে বৃষ্টির চিকিৎসার ব্যবস্থা করলো তাড়াতাড়ি। হাসপাতালের সামনে এসে থামলো দিগন্ত। জিপ থামতেই মিতালি নামলো। দিগন্তের দিকে ফিরে বলল, ভেতরে চল, আম্মার সাথে দেখা করে আবার চলে যাস। দিগন্ত গম্ভীর গলায় উত্তর দিল, আমি গিয়ে কি করব? ওই বুড়ি আস্ত একটা দিগু! থেমে গেল দিগন্তের মুখ। মিতালির দিকে বাঁকা চোখে তাকিয়ে দেখলো রাগে ফুঁসছে, তবু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওর মা হলে কি হবে? বইটা 1 নম্বরের বজ্জাত। ওই বজ্জাতের পেট থেকে বের হওয়া 3টা আবারও ভালোই। বলেই মিতালিকে কিছু বলার সুযোগ না দিয়ে জিভ ছেড়ে দিল। পেছন থেকে মিতালি রাগে কটমটিয়ে বলল, একবার আয় শুধু আজ বাড়িতে। ভুললেও যদি নাক মুখ ফাটিয়ে এসেছিস তাহলে হাড়ে হাড়ে টের পাবি আমি কত ভালো। মিররে মিতালির রাগী চেহারা দিকে ঠোঁট কামড়ে হালকা হাসলো দিগন্ত। মিতালির কথাগুলো কানে গেল ওর, কিন্তু কিছু বলল না। আপন মনে গাড়ি চালাতে শুরু করলো। খোলা জিপটা বেশ জোরে ছেড়েছে। রাস্তাঘাট ফাঁকা, আরামে চালাচ্ছে। শো শো করে বাতাস শেষে গায়ে লাগছে, কিন্তু মন মেজাজ কেন যেন ভালো নেই। তাই পরিবেশটা উপভোগ করতে চাইলেও পারছে না। পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে পাসওয়ার্ড খুলতেই বেলা আর প্রত্যাশার হাত ধরে বাড়ির ভেতর যাওয়ার একটা ছবি ভেসে উঠল। ছবিটা এক পলক দেখে ফোনটা আগের জায়গায় ছিটকে দিল। ফলস্বরূপ বন্ধ হয়ে গেল ফোন। কিন্তু ফোন যে বন্ধ হলো সেটা খুনাক্ষরেও টের পেল না দিগন্ত। অকারণেই মনটা অশান্ত হয়ে আছে। অশান্ত মন নিয়ে বাতাসের ঝাপটা গায়ে লাগাতে লাগাতে বিড়বিড়িয়ে বলে উঠল, আহ, বেয়াদব মেয়ে, বড় হ তাড়াতাড়ি। এই পরিবেশে বউয়ের অভাববোধের জন্যই হয়তো মনে শান্তি নাই আমার। তোকে যদি একদিনে বড় করে দেওয়া যেত তাহলে দুনিয়ায় আমার থেকে খুশি কেউ হতো না রে। সব দোষ তোর বাপের। তোর বাপের জন্যই তুই এত দেরি করে এসেছিস। নাদান জন্ম দিয়েছে তোর বাপ, আর কষ্ট পাচ্ছি আমি। শালার জীবন আমার। টং ঘরের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে 2 দল। 2 দলেরই সবার হাতে হকি স্টিক। দিগন্ত আর ফাহাদ দুজন দুজনের দিকে অগ্নিচোখে তাকিয়ে আছে। দুটো আগুনের ফুলকি একে অপরকে গ্রাস করতে চাইছে। ফাহাদ রাগী গলায় হুঙ্কার শুনল, বলেছি না এইদিকে আসবি না তোরা? কথা কানে ঢোকে না নাকি? টং ঘরের ওই দিকে তোদের শেষ সীমানা, এদিকে পা বাড়াস কোন সাহসে? দিগন্ত গমগমে গলায় হুঙ্কার ছাড়ল, কেন? টংঘর কি তোর বাপের নামে লেখা? শালা পুঁতে দে এখানে। ফাহাদ দাপটের স্বরে বলল, মেনে নে দিগন্ত, এক এলাকায় 2 রাজা থাকা যায় না। দিগন্ত এক বাক্যে জবাব দিল। এটা তোর এলাকা না? তারপর আবার ফাহাদকে ব্যঙ্গ করে বলে উঠল, নিজেকে রাজা ভাবিস তুই? অবশ্য রাজাই, তবে এখানে না, মেয়েবাজিতে। মেয়েবাজে রাজার নাম বলতে বললে সবাই বিনা ভাবনাতেই তোর নাম নিবে। চোয়াল শক্ত হয়ে গেল ফাহাদের। তারপর কিছু একটা মনে পড়তেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। তোর বাপের ক্যারেক্টার সার্টিফিকেটও সবার জানা। কে জানে বাপ যেমন ছেলেও সেই রকম কিনা। রাগে মেজাজের খেই হারিয়ে ফেললো দিগন্ত। ফাহাদের কলার টেনে ধরে ঝাঁঝালো গলায় হুঙ্কার ছেড়ে বলল, লজ্জা লাগে না আবার পুরনো কথা টানছিস? শালা ফেলিয়ার, তুই আবার মুখ দেখিয়ে বেড়াচ্ছিস। একটা মেয়ে তোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল, সে তুই আবার বুক ফুলিয়ে আমার সামনে আসিস? পুরুষ নামের কলঙ্ক তুই শালা।
মুহূর্তেই ফাহাদের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। দিগন্তের মুখ বরাবর দিল এক ঘুষি। ছিটকে গেল একটু দূরে দিগন্ত। ঠোঁটের কোণের বের হওয়া রক্ত মুছতে মুছতে বাঁকা হেসে তাকালো ফাহাদের দিকে। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে আবারও বলল, ফেইলিয়ার। রক্তচক্ষু নিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলল ফাহাদ। ভুলও ও করেছে, অতীত টেনে এনে এখন নিজেই কষ্ট পাচ্ছে। এদিকে দিগন্ত উন্মাদের মতো চুল টেনে ধরে রেখেছে। রাগ ক্ষোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত পাশের মোটা গাছটাতে সজোরে আঘাত হানল। থেতলে গেল হাতের উপরিভাগের চামড়া। রায়হান মাত্র এসেছে, এসেই দিগন্তের এই অবস্থা দেখে দৌড়ে এলো ওর কাছে। দিগন্ত আবারও গাছে ঘুষি মারতে নিলে ফাহাদ এসে আটকে ধরল ওর হাত। পেছনে এসে দাঁড়ালো রায়হানও। ফাহাদের হাত ঝাটকা মেরে সরিয়ে দিল দিগন্ত। দীর্ঘশ্বাস ফেলল ফাহাদ। রায়হানকে দিগন্তের কাছে থাকতে বলে চলে গেল নিজের গাড়ির কাছে। ওর হুকুম পেয়ে ছেলেরাও চলে যেতে বাধ্য হলো। গাড়িতে বসে স্টিয়ারিংয়ের উপর একের পর এক আঘাত করতে শুরু করলো। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আবারও অতীত টানল। ভালোই তো ছিল সারাদিন, নিজেকে শুধরানোর জন্য কত কিছু করলো, অথচ এক নিমেষেই সব নিজ হাতে ঘেঁটে দিল। অতঃপর গাড়ির সর্বোচ্চ স্পিড তুলে বাউন্ডুলের মতো মনের শান্তির জন্য চলল ফাহাদ। মুহূর্তেই বিষাক্ত হয়ে গিয়েছে শরীর মন। ফাহাদের গাড়ি ঝড়ের বেগে চলছে। রাস্তায় অন্যান্য গাড়ি না থাকলেও কার আর বাইক চলছে মাঝে মধ্যে। সেগুলোকে একের পর এক ওভারটেক করছে ফাহাদ। এত জোরে গাড়ি ছেড়েছে যে একটু এদিক সেদিক হলে মারাত্মক দুর্ঘটনা ঘটবে। চোখ মুখের অবস্থা ভয়ানক। গাড়ি একটানে এসে থামলো 10 তলা বিলাসবহুল একটা বিল্ডিংয়ের সামনে। গাড়ি পার্ক না করেই গটগট পায়ে লিফটে চড়ে 5 তলায় এসে থামে। 5 তলা পুরো ফ্ল্যাটটা ওর আর ওর বড় ভাইয়ের। তবে এখানে ফাহাদ আসে না খুব একটা। ওর বড় ভাই ফাহিমের নানা অবৈধ কাজ এখানে, সেসবে পরোয়া করে না ফাহাদ। জীবনে একবারই এসেছিল এই জায়গায় একজনের জন্য, আজ দ্বিতীয়বারের মতো পা রাখলো এখানে। গুন্ডা মেয়েবাজ হলেও বড় ভাইয়ের মতো খারাপ মানসিকতা ওর নেই, কিন্তু আজ যেন মনের রাগ ক্ষোভ কিছুতেই দমাতে পারছে না। পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে গেট খুলে ভেতরে ঢুকতেই থমকে যায় ফাহাদ। চোখ খুলে হাতে আসতে চায় ওর। এ কি দেখছে ও? কোনো কিছু বলার আগেই আঘাত পড়ল কপালে। চেঁচিয়ে উঠল ফাহাদ, দুহাতে কপাল চেপে ধরল। হোয়াট দ্য হেল? ড্রাফার মারছিস কেন? অপর পাশ থেকে ভয়াতুর গলার দৃঢ় আওয়াজ ভেসে এলো। আপনিও ওদের দলের? আমাকে মেরে ফেলতে চান আপনারা? এত সাহস! জানেন আমি কে? ফাহাদ কপাল থেকে হাত নামিয়ে চোখের সামনে ধরল। হাতে রক্ত, ভালোই লেগেছে ওর। মাথা ব্যথা করছে, কানগুলো ঝনঝন শব্দ পাচ্ছে। হাত আবারও কপালে ঠেকিয়ে বলল, বেলা পাটোয়ারি, ডটার অফ রহমান পাটোয়ারি অ্যান্ড আমেনা পাটোয়ারি। 3 বোনের ছোট জন আপনি। আপনার বাপ ফল ব্যবসায়ী, চাচা মিলের মালিক, আপনার ফুপি তালুকদার বাড়ির বউ। আমার জাত শত্রু দিগন্ত তালুকদারের রিলেটিভ আপনি। কথাগুলোর মাঝে বেলা আবারও হাতে ধরে রাখা হকি স্টিকটা উঠিয়ে ধরল ফাহাদকে পুনরায় আঘাত করার জন্য। তৎক্ষণাৎ সেটা ধরে ফেলল ফাহাদ। রাগান্বিত চাহনিতে চেয়ে ধমকে বলে মুখ নেই, কথা না বলে মারছিস কেন? এর বদলে আমি একটা মারলে তো চোখে তারা দেখবি। ডাফার দে। থেমে গেল ফাহাদের মুখের কথা। কানে ভাসলো কিছুক্ষণ আগে বলা বেলার কথা। আপনিও ওদের দলের লোক? আপনারা আমাকে মেরে ফেলতে চান? ধক করে উঠল ফাহাদের বুক। এক ঝটকা দিয়ে হকি স্টিকটা ফেলে দিল মেঝেতে। জোরে শব্দ করে পড়ে গেল সেটা। বেলার মুখোমুখি এসে অস্থির গলায় বলল, এখানে কি করে এলি? তোকে ওরা ছুঁয়েছে? তারপর আবার উন্মাদের মতো দুহাত দিয়ে বেলার গাল ধরে ভালোভাবে নজর বুলালো ওর সারা মুখ, গলা, ঘাড়। তেমন কোনো কিছু নেই। বেলার দুহাত উঠিয়ে মেলে ধরলো চোখের সামনে। পুরো হাতটা দেখলো, কোনো দাগ নেই, শুধু হকি স্টিক ধরার কারণে হাতের তালু লাল হয়ে আছে। চোখ বন্ধ করে ঢোক গিলল ফাহাদ। কিছুক্ষণ পর চোখ মেলে চাইলো বেলার দিকে। ধরে রাখা হাতটা আস্তে করে ছেড়ে দিল। বেলার সরল চোখে দেখছে ফাহাদকে। এতক্ষণ পর চিনতে পেরেছে, এই তো সেই লোক
যে পার্কে ওকে মারতে চেয়েছিল। মনে পড়তে এই চোখ বড় বড় হয়ে এলো বেলার। মুহূর্তের মাঝে কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি সেদিন আমাকে মারতে পারেননি বলে আজ আবারও কিডন্যাপ করে এনেছেন। আপনাকে তো আমি চিনি না, তাহলে আমাকে মারতে চাইছেন কেন? ভুরুদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ে ফাহাদের। গমগমে গলায় বলে, মারলি তো তুই। আমি কি এখন পর্যন্ত একবারও তোর গায়ে হাত তুলেছি?